আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। একটু কষ্ট করে আমাকে জানাও আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব ঠিকঠাক আছে কিনা। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো তোমরা যারা প্রথম লেকচারটি দেখো নাই, কষ্ট করে দেখে নিবা। প্রথমটার আলোকে কিন্তু দ্বিতীয়টা সাজানো, ঠিক আছে? তো একটু কষ্ট করে আমাকে বলো যে স্যার আপনার কথা আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই, সাউন্ডও ক্লিয়ারলি শোনা যাচ্ছে। একটু সবাই একটু কমেন্ট করো, যারা দেখতেছো একটু কষ্ট করে কমেন্ট করো, যারা দেখতেছো একটু কষ্ট করে কমেন্ট করো, একটু কষ্ট করে বলো যে স্যার আমরা শুনতে পাচ্ছি কথা, অসুবিধা নেই। আমি শুনতে পাচ্ছি অলরেডি 9 জন 10 জন ক্লাসে উপস্থিত হয়েছে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। আমি জাস্ট একটু সময় নিচ্ছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাসটি শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাসটি একটু শেয়ার করে দাও। সবাই একটু বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হয়েছে নাজমুল, সঞ্জিদা, সাবরিনা শিমু, ওয়ালিদ হাসান, হ্যাঁ আমাদের সাথে ইভা যুক্ত হয়েছে, জাহানারা বেগম। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গত ক্লাসটি স্যারের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিন্তু তারপর থেকে আলোচনা, যেহেতু এটি হচ্ছে আমাদের লেকচার 2 এসএসসি আইসিটি 4th ইউনিট, মানে চতুর্থ অধ্যায় নিয়ে, যে অধ্যায়টির নাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড এসটিএমএল এবং ওয়েব ডিজাইন। আমরা কিন্তু এখনও ওয়েব ডিজাইন অংশটি শেষ করতে পারি নাই। তারপরে আমরা যাব এসটিএমএল, যেখানে আমরা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়, কোন কোন কোডিং ব্যবহার করব, সেখানে কোন কোন ট্যাগ ব্যবহার করব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা থাকবে আমাদের এসটিএমএল অংশে। তার আগে আমরা এখনো ওয়েব ডিজাইন অংশটা শেষ করতে পারি নাই। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটাও হয়েছে, এই গ্রুপে ক্লাসটা রয়েছে, এই ফেজে ক্লাসটি রয়েছে। অনেকে ক্লাস পায় না খুঁজে, অনেকে বলে যে স্যার আমরা আপনার ক্লাসগুলো খুঁজে পাই না। তোমরা একটু কষ্ট করে এই যে ফেজটা, অনলি এসএসসি ইংলিশ যে ফেজ, এখানে একটা ফলো দিয়ে রাখবা, তাহলে ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। তা আমরা গত লেকচারের পর থেকে আলোচনা করতেছি, আর তোমাদের যে বইটা, সেই বইটা ধরার দরকার নাই, আমার প্রত্যেকটা আলোচনা কিন্তু এখানে চলে আসবে। আমি সবগুলো প্রশ্ন কিন্তু এখানেই তুলে দিয়েছি। আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তারপরে তৃতীয় লেকচারে আমরা আরেকটা অংশ থাকবে ওয়েবসাইটের কাঠামো, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা লেকচারগুলো স্টেমে ঢুকতে পারবো। তো যেহেতু ধারাবাহিক আলোচনা, আশা করি তোমরা বুঝবা। তো শুরুর যে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু খাতা কলম যা কিছু আছে তাই নিয়ে একটু কষ্ট করে একটু প্রস্তুত থাকো, ঠিক আছে? সবাই একটু খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমাদের সাথে যুবরাজ রয় প্রত্যয় রয়েছে। স্যার কেমন আছেন? জি ভালো আছি। সামিরা তাবাসরুম রয়েছে আমাদের সাথে যুক্ত, নৌরিন ওমি রয়েছে, মারুফ হাসান, সঞ্জিদা, ওয়ালিদ হাসান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো এখন একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবা। আর খাতা কলম রাখবা, যেন প্রশ্নগুলো তুমি লিখে রাখতে পারো, কারণ বইয়ের মধ্যে প্রশ্নগুলো অনেক হার্ড করে দেওয়া, আমি ক্লাসে অনেক সহজ করে তোমাদেরকে বলবো, যেন তোমরা লিখে রাখতে পারো, পরীক্ষার সময় আসলে সুন্দর করে লিখতে পারো। প্রথম প্রশ্নটা হচ্ছে আইপি অ্যাড্রেস কি? আচ্ছা, আইপি অ্যাড্রেস কি? তো অ্যাড্রেস তো ঠিকানা, তোমরা সবাই জানো, স্যার আমরা জানি অ্যাড্রেস মিনস হচ্ছে ঠিকানা আর কি। তার আগে একটা কথা আছে আইপি। তো যেহেতু আমরা এই প্রশ্নটা পড়তেছি, আইপি মানে কি? আইতে ইন্টারনেট, ফিতে প্রোটোকল। আইতে হচ্ছে ইন্টারনেট আর প্রিমেন্স হচ্ছে প্রোটোকল। তার মানে আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস।
ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। স্যার অ্যাড্রেস মানে ঠিকানা। ধরলাম আমি বাংলাদেশ থেকে নেট ইউজ করতেছি, ইন্টারনেট ইউজ করতেছি। আচ্ছা আমরা এটা একটু গ্লোবালি যদি হিসাব করি, এইদিকে একটা এইদিকে আরেকটা দিলাম, এগুলো সবগুলো ধরলাম কম্পিউটারই। জাস্ট এটা বোঝানোর জন্য আচ্ছা এটা দিলাম ওয়েব। এখন দেখো এটা ধরলাম রাশিয়া, আর এইটা ধরলাম আমেরিকা এ দিয়ে, আর এটা দিলাম চায়না, আর এটা দিলাম বি দিয়ে বাংলাদেশ ধরলাম। আর এগুলো ধরলাম আইতে ইন্ডিয়া, ধরলাম এখানে কে তে কুয়েত, এস মেন সৌদি আরব, আর এম মেন মালয়েশিয়া। ঠিক আছে, ধরলাম আমি রাশিয়ার যে ইন্টারনেট ব্যবহার করে একজন ব্যক্তি, তার সাথে আমি যোগাযোগ করব। তো বেসিক্যালি আমি বাংলাদেশ থেকে তার সাথে যোগাযোগ করতে চাচ্ছি। এখন আমি যদি তার সাথে যোগাযোগ করি, তার একটা অ্যাড্রেস আমার জানা দরকার না ভাই? ধরলাম আমি এখান থেকে এই রাশিয়াতে তার সাথে যোগাযোগ করবো। রাশিয়াতে তো একজনে ব্যবহার করে না, রাশিয়াতে ইন্টারনেট ব্যবহার করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। তো এইখানে আমি যার সাথে যোগাযোগ করব, যার সাথে তথ্য আদান প্রদান করব, তার একটা অ্যাড্রেস আমার প্রয়োজন হয়, তার একটা ঠিকানা আমার প্রয়োজন হয়। এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আমি আবার বলি, ধরলাম আমি আমেরিকার জো বাইডেনের সাথে সাক্ষাৎ মানে একটা মেসেজ আদান প্রদান করব, তাকে একটা টেক্সট দিব। তো এই টেক্সট দেওয়ার জন্য আমেরিকাতে হাজার হাজার লক্ষ লক্ষ ইউজার ইন্টারনেট ইউজ করে। তো তার মধ্য থেকে আমার জো বাইডেনের অ্যাড্রেসটা দরকার। এই যে আমি জো বাইডেনের অ্যাড্রেসটা খুঁজে আমি তার কাছে তথ্য ইনফরমেশন পাঠাইছি, এই যে তার অ্যাড্রেসটা আমি জানছি, তার যে অ্যাড্রেসটা আমি খুঁজে পাইছি, এই অ্যাড্রেসটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। অর্থাৎ ইন্টারনেটে ব্যবহারকারীদের জন্য নিজস্ব একটা অ্যাড্রেস থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়। অর্থাৎ প্রত্যেক ইন্টারনেট ইউজারের একটা নিজস্ব অ্যাড্রেস থাকে, যেটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। আমি আবার বলি, প্রত্যেক ইন্টারনেট ইউজারকারীদের নিজস্ব একটা অ্যাড্রেস থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়। ধরলাম আমি বাংলাদেশ থেকে ইউজ করতেছি, আমার একটা অ্যাড্রেস আছে। ধরলাম ইন্ডিয়া থেকে ইউজ করতেছে, তার একটা অ্যাড্রেস আছে। ধরলাম চায়না থেকে ইউজ করতেছে, তার একটা অ্যাড্রেস আছে। চায়নাতে কি একজনে ব্যবহার করে? লক্ষ লক্ষ ইউজাররা ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু এক একজনের প্রত্যেকের কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু আলাদা। এক একজনের আইপি অ্যাড্রেস এক এক রকমের, তাই না? প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস রয়েছে। তো আমি চাচ্ছি তার সাথে সাক্ষাৎ করব, তার সাথে আমি কি করব? মেসেজিং করব, তার সাথে আমি যোগাযোগ করব। এইটা জানার জন্য ইন্টারনেটে, তাও কি ইন্টারনেটের মাধ্যমে, তার আমাদের একটা কি দরকার? অ্যাড্রেস দরকার, যাকে আমরা আইপি অ্যাড্রেস বলবো। ঠিক আছে, তাহলে এইটার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে ইন্টারনেটের সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটারের নিজস্ব একটি অ্যাড্রেস থাকে। আমি আবার বলি, ইন্টারনেটের সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটারের নিজস্ব একটি অ্যাড্রেস থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতেছ। আচ্ছা আচ্ছা, আমাদের শিবু বলছে স্যার নতুন হিট ভিডিও চাই। আচ্ছা, আজকের ক্লাসটা হিট হবে আশা করি, ভালো করে দেখো। আচ্ছা, আমাকে অনেকে বলতেছে স্যার কেমন আছেন? জি আমি ভালো আছি, মিস ইউ মাস্টার। ধন্যবাদ মোয়াজ্জেম সাহেব। আচ্ছা, তো দেখো, আশা করি তোমরা আইপি অ্যাড্রেসের বিষয়টা মোটামুটি বা ফাটাফাটিভাবে জানছো। কারো যদি কোনো প্রশ্ন থাকে স্যার আইপি অ্যাড্রেসটা কি, আমি তোমাদেরকে বলে দিব। প্রত্যেকটা কম্পিউটারের একটা নিজস্ব অ্যাড্রেস থাকে, যেটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। আমরা আশা করি এটা পারবো, এখানে কোনো সমস্যা হবে না। এখন আমাকে বলো স্যার আইপি অ্যাড্রেসের সংজ্ঞাটা পরীক্ষাতে আসলে কি দিতে পারবা কিনা? আইপি অ্যাড্রেসের সংজ্ঞাটা কি পরীক্ষাতে আসলে দিতে পারবা কিনা সেটা আমাকে একটু কষ্ট করে বলো। আরেকটা কথা আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে সাদিয়া আপনি ওয়ালাইকুম আসসালাম। আরেকটা বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসগুলো কিন্তু প্রত্যেকের কিন্তু নাম্বারিং করা জাস্ট এরকম থাকে, যেমন রাশিয়ার ইউজারের এরকম থাকতে পারে, এরকম একটা অ্যাড্রেস থাকতে পারে। এই দেখেন এরকম একটা অ্যাড্রেস থাকে। আপনাদের অনেকের কিন্তু ওয়াইফাই আছে, তো ওয়াইফাইয়ের মধ্যে আপনার আইপি অ্যাড্রেসটা কি? যেমন আমার ওয়াইফাই আইপি অ্যাড্রেসটা হচ্ছে জাস্ট এরকম সামথিং সামথিং, এরকম একটা কিছু।
আমি এরকম এটা ক্লিক করলেই কিন্তু আমার আইপি অ্যাড্রেসে আমি ঢুকতে পারি, ঢুকে আমি কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি, আমি ওয়াইফাইয়ের নতুন পাসওয়ার্ড দিতে পারি, আমি ইচ্ছে করলে কাউকে ব্লকও করতে পারি, এটা আমার ইচ্ছা, তাই না? কারণ আমার নিজস্ব একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী আমি কাজ করি। তো এই দেখেন রাশিয়ার ব্যবহারকারী একটা অ্যাড্রেস আছে, এরকম আমেরিকার ব্যবহারকারীর একটা অ্যাড্রেস রয়েছে, চাইনিজ ইউজারের একটা অ্যাড্রেস রয়েছে, প্রত্যেকের কিন্তু এরকম এক একটা অ্যাড্রেস রয়েছে। অ্যাড্রেসগুলো সবসময় সংখ্যাভিত্তিক হয়, অর্থাৎ ডেসিমাল নোটেশনে এগুলো থাকে, ঠিক আছে? আশা করি তোমরা এরকম একটা সিনটা, কিন্তু বাট এটা মনে রাখা অনেক কঠিন না? দেখো বাবারে কত কঠিন, এইটা মনে রাখলে আমি বুঝতে পারবো আচ্ছা এটা হচ্ছে ইনার আইপি অ্যাড্রেস। কি কঠিন না? এটা সহজও আছে, আসতেছি সামনে। এইবার আসি আমরা আইপি অ্যাড্রেস কয় প্রকার, আগে এটা নিয়ে আলোচনা করব, তারপর ডোমেন নেম নিয়ে আলোচনা করব। তো আইপি অ্যাড্রেস কয় প্রকার? আইপি অ্যাড্রেস হচ্ছে 2 প্রকার। আইপি অ্যাড্রেস কয় প্রকার? আইপি অ্যাড্রেস হচ্ছে 2 প্রকার। আইপি অ্যাড্রেস কয় প্রকার? আইপি অ্যাড্রেস হচ্ছে 2 প্রকার। বলো আইপি অ্যাড্রেস কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর হচ্ছে আইপি ভার্সন 6। আইপি অ্যাড্রেস হচ্ছে 2 প্রকার, আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6, এই 2 প্রকার হচ্ছে আইপি অ্যাড্রেস। ভালো করে মাথা রাখবা, পরীক্ষাতে আসে আইপি অ্যাড্রেস কয় প্রকার, লিখবা 2 প্রকার। আইপি অ্যাড্রেস কয় প্রকার? 2 প্রকার। অনেকে ইংলিশ ক্লাসের জন্য আমাকে বলে, মুয়াজ্জিম সাহেবও বলছে যে স্যার মুয়াজ্জিম আমার খুব ভালো বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইংলিশের ক্লাস আমরা দিব, আইসিটির পাশাপাশি ইংলিশের ক্লাসগুলো আমরা সবচেয়ে বেশি দিতে চেষ্টা করব, কারণ ইংলিশে আসলে ইংলিশ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এটাকে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে আইসিটির তুলনায়। তো যাই হোক, আমরা আইসিটির এই অধ্যায়টা শেষ করে আমরা নিয়মিত ইংলিশের ক্লাস দিতে চেষ্টা করব। তো দেখুন আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুইটা ভার্সন রয়েছে এই আইপি অ্যাড্রেসের। তো আইপি ভার্সন যে 4টা সেটা কি এবং আইপি ভার্সন 6 সেটা কি? দেখেন আইপি ভার্সন 4 এর আমি একটা অ্যাড্রেস তোমাদেরকে দেই, তাহলে বিষয়টা বুঝতে পারবা। আইপি ভার্সন 4 হচ্ছে, যেমন আমি একটা যদি উদাহরণ দেই, জাস্ট একটা আমি লিখে রাখলাম তোমাদের বুঝার সুবিধার্থে, যেগুলো আমি সরাসরি আমার ল্যাপটপে দেখাচ্ছি, বাট এখন যেহেতু এটা অ্যানালগ নট ডিজিটাল, সো একটু দেখো এরকম একটা অ্যাড্রেস। তো আইপি ভার্সন যে 4 সেটা কিন্তু এরকম সবগুলো কিন্তু ডেসিমেল রোটেশন থাকবে, ডেসিমেল সংখ্যা থাকবে। আপনারা দেখেন 1, 7, 2 এগুলো কিন্তু ডেসিমেল সংখ্যা আর কি, মানে দশমিক সংখ্যা আর কি। এখানে কিন্তু আমি হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করি নাই, ইভেন কি আমি বাইনারি কোনো সংখ্যা ব্যবহার করিনি, প্রত্যেকটা সংখ্যা কিন্তু ডেসিমেল সংখ্যা। তাহলে একটা বৈশিষ্ট্য শুনো, আইপি ভার্সন 4 এ দশমিক বা ডেসিমেল রোটেশন ব্যবহার করা হয়, এই একটা। এবং আইপি ভার্সন 4 4টা স্টেপে বিভক্ত। কয়টা স্টেপে ভাই? 4টা স্টেপ। দেখেন এই একটা স্টেপ, এই একটা, টোটাল 4টা, 1, 2, 3, 4, টোটাল 4টা অংশে বিভক্ত। তো এই আইপি ভার্সনের ক্ষেত্রে এই অংশগুলোকে বলা হয় অক্টেট। কি বলা হয়? অক্টেট। কি বলা হয়? অক্টেট। ভালো করে জানো কি বলা হয়? অক্টেট বলা হয়। কি বলা হয়? অক্টেট। ওকে, এই যে একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, প্রত্যেকটা অংশকে বলা হয় অক্টেট। কি বলবো আমরা? অক্টেট। আরো জোরে বলো, কি বলবো? অক্টেট বলবা। এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট। প্রত্যেকটা অক্টেট আইপি ভার্সন 4 এ প্রত্যেকটা অক্টেট ডেসিমেল রোটেশন ব্যবহার করা হয়, কারণ এখানে প্রত্যেকটা সংখ্যা হবে ডেসিমেল। ঠিক আছে, এবার আসি আইপি ভার্সন 4 এ। ভালো করে শুনো, আইপি ভার্সন 4 এ প্রত্যেকটা অংশে, এই একটা অংশ, এই একটা, বলে অক্টেটে, প্রত্যেকটা অক্টেটে 4টা করে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। কয়টা করে? 4টা করে। 4টা করে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলা কনভার্ট হয়ে যায় বাইনারিতে, এটা কনভার্ট হয়ে যায় বাইনারিতে, এটা কনভার্ট হয়ে যায় বাইনারিতে, এটা কনভার্ট হয়ে যায় বাইনারিতে। তাহলে প্রত্যেকটা কয়টা করে হবে? 4টা করে, টোটাল 8টা করে হবে। কয়টা করে হবে? 8টা করে হবে। এখানেও 8টা হবে, এখানেও 8, এখানেও 8, এখানেও 8।
টোটাল কয়টা বাইনারি সংখ্যা হবে 8টা। এটার জন্য 8টা বাইনারি সংখ্যা, এটার জন্য 8টা বাইনারি সংখ্যা, এটার জন্য 8টা বাইনারি সংখ্যা, এটার জন্য 8টা বাইনারি সংখ্যা। এখন এমসিকিউতে তোমাদেরকে পেছানোর জন্য প্রশ্ন আসে যে আইপি ভার্সন 4 এ সর্বমোট বাইনারি সংখ্যা কতটি ব্যবহার করা হয়। একটা প্রশ্ন আসে যে আইপি ভার্সন 4 এ সর্বমোট বাইনারি সংখ্যা কতটি ব্যবহার করা হয়, সেটা দেখো 888। তাহলে দেখো 32টি, টোটাল 32, 32টি বাইনারি সংখ্যা বা বাইনারি বিট ব্যবহার করা হয় আইপি ভার্সন 4 এ। আর আইপি ভার্সন 4 দশমিক রিলেটেড, সেটা দশমিক সংখ্যায় কাজ করে। আইপি ভার্সন 4 এ টোটাল অক্টেট থাকে 4টি, 1টি 2টি 3টি 4টি, এবং 4টি অংশে প্রত্যেকটাতে 8টি করে বাইনারি বিট ব্যবহার করা হয়, 8টি করে বাইনারি বিট ব্যবহার করা হয়। এখানেও 8টি বাইনারি বিট, এখানেও 8টি বাইনারি বিট, এখানেও 8টি বাইনারি বিট, এখানেও 8টি বাইনারি বিট, মোট বাইনারি বিট ব্যবহার করা হয় 32টি। কতটি? 32টি। এই আইপি অ্যাড্রেস 4 এর 100% সমাধান শেষ করলাম। আইপি ভার্সন 4 এ 100% সমাধান হয়ে গেল, সমস্যার সমাধান শেষ। তাহলে আইপি অ্যাড্রেস বিষয়টা আমি তোমাদেরকে আরো সহজ করে বুঝাইতেছি, ইনশাল্লাহ বুঝবা। ওকে, তাহলে আইপি ভার্সন 4 এ কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আইপি ভার্সন 4 এ কি কারো কোনো সমস্যা আছে কিনা? যদি থাকে আমাকে বলো যে স্যার আমরা আইপি ভার্সন 4 বুঝি না। যদি না বুঝো অসুবিধা নাই, আমরা আইপি ভার্সন 4টা ভালো করে বুঝাইতে দিব, ঠিক আছে? আচ্ছা, আশা করি আইপি ভার্সন 4 বুঝছো। এবার আমরা আইপি ভার্সন 6 নিয়ে একটু আলোচনা করি, যদিও এটা এখনো বাজারে আসে নাই। আইপি ভার্সন 6 এটা আগে তৈরি করছে কেন? কারণ এখন বর্তমানে জনসংখ্যা বাড়তেছে, ওদের ভবিষ্যতে আরো বেশি জনসংখ্যা বাড়বে, এই জন্য আইপি ভার্সন 6 যেটা সেটা রাখা হয়েছে, কিন্তু এখনো বাজারজাত করা হয়নি, এমনকি এখনো সেটা চলে নাই, এখনো সেটা শুরু হয় নাই। তো আইপি ভার্সন যে 4টা এটা সেটা টোটাল সেগমেন্ট কতটি সেগমেন্টে? এইটাতে তো 4টি সেগমেন্ট, আর ওইটা 8টি সেগমেন্টে বিভক্ত, 8টি সেগমেন্ট। আবার বলি, এইটা তো দেখছো কয়টা ছিল? আইপি ভার্সন 4 এ ছিল 172, এরকম এরকম কয়টা ছিল? 4টা অক্টেট, যেটাকে অক্টেট বললাম, 1টা 2টা 3টা 4টা অক্টেট ছিল না। কিন্তু বাবা আইপি ভার্সন 6 এ সবগুলো হেক্সাডেসিমেল অক্টেট ব্যবহার করা হয়, হেক্সাডেসিমেল অক্টেট, ভালো করে মনে রাখবা, হেক্সাডেসিমেল অক্টেট। তবে এইভাবে অক্টেটের সংখ্যা কতটি? 8টি। অক্টেটের সংখ্যা কতটি হবে? 8টি অক্টেট। কতটি হবে? 8টি অক্টেট। তো আমি একটু বুঝাই 8টি অক্টেট কিভাবে। প্রথমে লিখলাম এ বি, তারপরে দেখলাম 7B, তারপরে লিখলাম AD, তারপরে লিখলাম BC, তারপরে লিখলাম AC। এইভাবে 1 2 3 4 5 এইভাবে টোটাল কতটি হবে? 8টি হবে। আমি আরো লিখি DCB, তারপরে হচ্ছে তোমার C2B, ধরলাম ADC। এভাবে কয়টি? 1 2 3 4 5 6 7 8টি ধরলাম। আইপি ভার্সন 6 হেক্সাডেসিমেল অক্টেট ব্যবহার করা হয়। কি? হেক্সাডেসিমেল, এবং প্রত্যেকটা অক্টেট হবে 8টি অক্টেট। এই 1 2 3 4 5 6 7 8 কতটি হবে? 8টি। 1 2 3 4 5 6 7 8টি। তাহলে আইপি ভার্সন 4 এ আমরা পাইলাম কতটি? কতটি বাবা? আইপি ভার্সন 4 এ কতটি পাইলাম? অক্টেট, 4টি অক্টেট পাইলাম, এবং 4টি ছিল কি? দশমিক। আর আইপি ভার্সন 6 এ অক্টেটের সংখ্যা কতটি পাইলাম? 8টি, আর 8টি হচ্ছে হেক্সাডেসিমেল। এইবার আসি প্রত্যেকটা হেক্সাডেসিমেলে, বাবা হিসাব করো, তোমাদেরকে ম্যাথটা দিব, এইবার ম্যাথের সমাধানটা কিন্তু তোমরা আমাকে দিতে হবে। এই ম্যাথটি তোমাদেরকে দিব, তোমরা আমাকে সমাধান দিতে হবে যে হেক্সাডেসিমেল যে রোটেশন বা হেক্সাডেসিমেল যে অক্টেট, সেখানে কতটি? 8টি ব্যবহার করা হয় আইপি ভার্সন 6 এ, এবং 8টিতে প্রত্যেকটিতে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় 16টি করে। এইখানেও 16টি, এইখানেও 16টি, এইটা তো 16টি বাবা, এইটা তো 16টি, এইটার ভিতরেও 16টি, এইখানেও 16টি, এইখানেও 16টি, এইখানেও 16টি। এবার টোটাল কতটি বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় আইপি ভার্সন 6 এ? এই ম্যাথটা তোমাদেরকে দিলাম। তাহলে টোটাল কতটি ব্যবহার করা হয় এইটা তোমাদেরকে দিলাম, এই ম্যাথটা তোমরা আমাকে করে দাও, হিসাবটা তোমরা আমাকে করে দাও। আমি বললাম আইপি ভার্সন 6 এ অক্টেট হচ্ছে
8টি, আর এই 8টি অক্টেটই হচ্ছে হেক্সাডেসিমাল রোটেশন। আর এই হেক্সাডেসিমালের প্রত্যেকটা অক্টেটে 16টি করে বাইনারি বিট ব্যবহার করা হয়। এইবার সর্বমোট কতটি বিট ব্যবহার করা হয় তোমরা একটু আমারে বলবা। এখন অক্টেট ছাড়াও এই একটা অংশকে এক একটা সেগমেন্টও বলা হয়, এটাকে সেগমেন্টও বলা যায়। আমি যদি চাই স্যার অক্টেট বলবো না, অসুবিধা নাই, এটাকে সেগমেন্টও বলতে পারবো। কি বলতে পারবো বাবা? সেগমেন্টও বলতে পারবো। এখন তোমরা একটু বলো কতটি হবে? তার মানে তোমরা কিন্তু বিষয়টা বুঝে গেছো, তোমরা কিন্তু বিষয়টা বুঝে গেছো যে স্যার ইনশাআল্লাহ যেমনে আসো তেরেকার নাম আমরা পারবো, কারণ আমরা তো বুঝে গেছি এইটা তো 16টি বাইনারি ডিজিট, এইটা তো 16টি বাইনারি বিট, এগুলো ব্যবহার করা হয়। তার মানে আমরা বুঝে গেছি টোটাল 128টি হবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্য রয়েছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে পরিবেশ বন্ধু গাছ এবং মহামূল্যবান বই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে পারবা, অসুবিধা নাই তো? এই তোমরা পারবা, ওকে ধন্যবাদ। পারলে তো অনেক ভালো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট। তোমরা যারা যারা পারবা তোমরা অনেক ভালো স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। চতুর্থ অধ্যায়টি তোমাদের জন্য সহজ হয়ে গেল আশা করি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 সম্পর্কে আমাদের ধারণা হলো। পাশাপাশি আমরা আইপি অ্যাড্রেসটা কি বুঝলাম, ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটা অ্যাড্রেস থাকে যেটাকে আইপি অ্যাড্রেস বলে, আমরা এটা জানছি। আচ্ছা দ্বিতীয়বারে আসি, ডোমেন নেম কি? খুব মজার একটা প্রশ্ন, ডোমেন নেম কি? ডোমেন নেম কি? আচ্ছা তার আগে একটু আমরা আইপি অ্যাড্রেসের কথাটা বলি। আইপি অ্যাড্রেসের কথাটা বললি তারপর আমরা ডোমেন নেমের মধ্যে আসতেছি। আগে আমরা আইপি অ্যাড্রেসের কথাটা বলবো, তারপর আমরা কোথায় যাব? ডোমেন নেমের মধ্যে যাব, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা এবার আইপি অ্যাড্রেসের কথাটা আরেকবার একটু বলি। সেটা হচ্ছে ধরলাম 13492। আচ্ছা এটা কি দেখি, কেউ যেন কমেন্ট করো তো, এটা কি? এটাকে কি বলবো বলো তো? এটা কি কেউ যেন বলো তো? এই যে আমি এটা লিখছি, এটাকে কি বলবো বলো তো? এটাকে কি বলে? এটাকে কি আমরা ডোমেন নেম বলবো নাকি আইপি অ্যাড্রেস বলবো? এইটাকে দেখি কমেন্ট করো তো। আর আইপি ভার্সন 4 এইটা বলি নাই, বলছি এটাকে কি বলবো? কি ডোমেন নেম বলবো না আইপি অ্যাড্রেস বলবো? মাহবুবা রাব্বানি আছে আমাদের সাথে যুক্ত। আচ্ছা তোমরা যারা ক্লাসটি শেয়ার করো নাই দ্রুত একটু ক্লাসটি শেয়ার করে দাও, আর একটু কষ্ট করে পেজে একটু লাইক টেক করিও, বুঝছো? ফলো করিও। কেন বললাম? কারণ আমাদের ক্লাসগুলো হলে যেন তুমি নোটিফিকেশন সবার আগে পাও, ঠিক আছে? এটার নাম আইপি ভার্সন 4 ঠিক আছে, কিন্তু এটার নাম আইপি অ্যাড্রেস। এটার নাম কি? আইপি অ্যাড্রেস না? আরে ভাই আইপি ভার্সন তো 4 বুঝছি, 4 না? অবশ্যই এটা তো 4 বুঝছি তো, যেহেতু দশমিক রোটেশন ব্যবহার করা হয়েছে তাই তো বুঝলাম এটা অবশ্যই। হ্যাঁ দশমিক অক্টেট ব্যবহার করা আছে, 4টি অক্টেট, হ্যাঁ বুঝলাম এটা অবশ্যই আইপি অ্যাড্রেস। হ্যাঁ ঠিক আছে, কারণ আইপি ভার্সন 6 তো এখনো আসেই নাই, তো আইপি ভার্সন 4 তো চলতেছে, ঠিক আছে এটা আইপি অ্যাড্রেস। এটা কি আইপি অ্যাড্রেস? এমনকি ধরলাম এটা ফেসবুকের আইপি অ্যাড্রেস। কিসের আইপি অ্যাড্রেস? এইটা ফেসবুকের আইপি অ্যাড্রেস। এখন ফেসবুকের আইপি অ্যাড্রেস এইটা দিয়ে সার্চ করলে ধরলাম ফেসবুক আসলো। কি আসলো? ফেসবুক আসলো। এখন বারবার তুমি কি করবা, যারা নতুন ইউজার তারা কি করবে, ফেসবুক আগে তো লিখতো www.facebook.com, এখন আর সেটা না লিখে, মানে সেটা তো পরে আসতেছি কথাটা, এখন তারা লিখবে যে 14392 এরকম এরকম করে দিলে ফেসবুক সরাসরি চলে আসবে। এটা একটা সময় ছিল, আইপি অ্যাড্রেস যখন ছিল তখন এটা কিন্তু ছিল। এখন দেখো আইপি অ্যাড্রেসের এই অ্যাড্রেসটা মনে রেখে তোমার ফেসবুক ভিজিট করা তোমার জন্য কঠিন না? অবশ্যই তো কঠিন না? যে বাবারে কি রে, আমরা এটা মনে করে সংখ্যাগুলো মুখস্থ করে অ্যাড্রেসে যেতে হবে। যেমন ইউটিউবের আমি যদি বলি আইপি অ্যাড্রেস ধরলাম জাস্ট মুখস্থ করে নিও না, ধরলাম এরকম, হ্যাঁ ধরলাম এটা হচ্ছে ইউটিউবের আইপি অ্যাড্রেস। এখন এইটা মুখস্থ করে তুমি ইউটিউব চালাইতে হবে, এইটা মুখস্থ করে ওয়েবসাইটে দিলে তো তোমার ইউটিউব আসবে। ধরলাম গুগলের জন্য এইটা বোঝার জন্য বলতেছি আর কি,
এটা গুগলের জন্য দিলাম। এইটা মুখস্থ করে তুমি গুগলের মধ্যে দিছো আর গুগল থেকে তোমার তথ্য পেয়ে যাচ্ছ, তথ্য চলে আসতেছে। এখন বাবা এগুলা তো মনে রাখাটা খুব কঠিন না? মনে রাখা অনেক কঠিন না? কি রে বাবা, এটা মুখস্থ করি আমরা কেমনে সার্চ করব? তাহলে তো সার্চ করাই বন্ধ হয়ে যাবে। আরে বাবা, এতদিন কত সুন্দর করে আমরা বিভিন্ন দোকানে চিপায় চাপায় বসে বসে সার্চ করতাম, কানে হেডফোন লাগাইতাম, দেখতাম। বাট এখন তো আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে সার্চ করে বিভিন্ন কিছু দেখতে। তো এগুলা কেন? কারণ এগুলা মনে রাখতে হইতেছে সার্চ করার জন্য, যে কোনো একটা ওয়েবসাইটের এগুলা মনে রাখতে হইতেছে, ভেজাল। এই জন্য তোমাদের সেই কথা মনে রেখে আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কঠিন। আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কঠিন। এই জন্য তার বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকে ডোমেন নেম বলা হয়। কেমনে? কারণ আগে তুমি এইটা করতা, যেমন এটা দিয়ে তুমি সার্চ করতে হইতো। এখন এটা দিয়ে সার্চ করা লাগবে না, জাস্ট তুমি www.facebook.com এটা দিয়ে সার্চ করলে তোমার চলে আসতেছে। অর্থাৎ এইটার বিপরীতে এটা দিয়ে সার্চ করতেছে, চলে আসতেছে। আগে করা লাগতো এটা দিয়ে, এখন করা লাগতেছে এইটা দিয়ে। অর্থাৎ এটা ছিল আইপি অ্যাড্রেস আর পরেরটা হচ্ছে ডোমেন নেম। আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কঠিন, এই জন্য তার বিপরীতে যে নাম ব্যবহার করা হয়। কারণ এই www মানে এই অংশটা নাই, এই অংশটা এইভাবে নেয়, বুঝছো? এখন এইটা মনে রাখাটা খুব কঠিন, এই জন্য এর বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকে আইপি অ্যাড্রেস বলে। এখন এর সংজ্ঞাটা কি? আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কঠিন, এই জন্য এর বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকে আইপি অ্যাড্রেস বলে। আবার বলি, আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কষ্টকর, এই জন্য এর বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকে ডোমেন নেম বলে। নেম অর্থই তো নাম, তাই না? তো ডোমেনটা কি? আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কষ্টকর। দেখুন IP/4 4টা অক্টেট মনে রাখতে পারবা না। তারপর IP/6 8টা সেগমেন্ট বা অক্টেট মনে রাখতে পারবা না। তো এই জন্য মনে রাখা যে খুব কষ্টকর, এই জন্য এর বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকে ডোমেন নেম বলে। তাহলে ডোমেন নেমের সংজ্ঞাটা পাইছো কিনা সেটা আমাকে বলো আমাকে। স্যার নাম লিখে সার্চ, হ্যাঁ এটা তো তারপরে ডোমেন নেমের কারণে না তুমি নাম লিখে সার্চ করার সুযোগটা পাচ্ছ। তার আগে তো তোমাকে অ্যাড্রেস মনে রেখেই করতে হইতো, ঠিক আছে? লিখবা আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কষ্টকর, এই জন্য এর বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকে আইপি অ্যাড্রেস বলা হয়। আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কষ্টকর, এই জন্য এর বিপরীতে যে নাম ব্যবহার করা হয় তাকে আইপি অ্যাড্রেস বলা হয়, তাকে ডোমেন নেম বলা হয়। ঠিক আছে, ডোমেন নেম বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখো, ডোমেন নেমে যেহেতু আসছি ডিএনএস, তোমাদের বইয়ের মধ্যে আছে। ডিএনএস কি? এইরকম একটা প্রশ্ন আসতে পারে যে ডিএনএস কি? ডিএনএস কি? ডোমেন নেম নিয়ন্ত্রণ করে যেই সংস্থা বা ডোমেন নেম নিয়ন্ত্রণ করা হয় যেই প্রক্রিয়ার মাধ্যমে তাকে ডিএনএস বলা হয়। ডিএনএস কি পরীক্ষাতে আসে? যে ডোমেন নেম নিয়ন্ত্রণ করা হয় যেই প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে ডোমেন নেম নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিএনএস বলা হয়। ডিতে ডোমেন, এন এ নেম, এস এ সিস্টেম, ডোমেন নেম সিস্টেম। ডিতে ডোমেন, এন এ নেম, এস এ সিস্টেম, ডোমেন নেম সিস্টেম। আর ডিএনএস সংক্ষেপে এটাকে বলা হয়। আর ডিএনএস কাকে বলা হয়? যেই প্রক্রিয়াতে বা যেই পদ্ধতিতে ডোমেন নেম নিয়ন্ত্রণ করা যায় তাকে ডিএনএস বলা হয়। এই সংজ্ঞাটাও যেন তুমি দিতে পারো, ঠিক আছে? ডিএনএস যেন তুমি দিতে পারো। কোনো অসুবিধা আছে? আর আশা করি অসুবিধা নেই। এবার আমরা একটু কাজ করি, একটু লিখি যেন তোমরা বুঝো। www.facebook এগুলো তো শেষ .com, এটা হচ্ছে কিন্তু আমাদের সাবডোমেন। আর এটার নাম হলো ডোমেন। এটার নাম কি? ডোমেন নেম। এটার নাম হলো সাবডোমেন। এটাকে বলা হয় সাবডোমেন। www হচ্ছে সাবডোমেন আর ফেসবুকটা হচ্ছে ডোমেন। তোমরা যে লেখো www.com, www.facebook.com, www.google.com, এই যে লেখো না, এটার নাম হচ্ছে ডোমেন নেম। এইটাই কিন্তু ডোমেন নেমটা।
ডোমেন নেমটা কিন্তু এইটাই। আর ডাব্লিউডাব্লিউ যেটা লেখো এটার নাম হলো সাবডোমেন। আর এই যে কম যেটা লেখো এটার নাম হলো টিএলডি। এটাকে কি বলবো? টিএলডি, টপ লেভেলের ডোমেন। টপ লেভেল ডোমেন সংক্ষেপে বলা হয় টিএলডি। টিএলডি, টিতে টপ, এল লেভেল, ডি ডোমেন, টপ লেভেলের ডোমেন মানে টপ লেভেল ডোমেন, টিএলডি বলা হয় এটাকে। টিএলডি কি বলবো আমরা? টিএলডি। এটাকে কি বলবো? টিএলডি। টিএলডি এটাকে কি বলবো আমরা? টিএলডি, টপ লেভেল ডোমেন। এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করবো একটু পরে, ধারাবাহিকভাবে একটু অপেক্ষা করো। এটা কি বলবো? টিএলডি। তো আমরা যেহেতু ডোমেন নিয়ে আলোচনা করতেছি এই প্রশ্ন, তাহলে ডোমেন সংক্রান্ত আরো কিছু জানতে হবে। প্রশ্ন হলো টিএলডি কি? টিএলডি কয় প্রকার? টিএলডি দুই প্রকার। টিএলডি কয় প্রকার? টিএলডি দুই প্রকার। একটা হচ্ছে জেনারিক, একটা হচ্ছে কান্ট্রি। একটা হচ্ছে জেনারিক, একটা হচ্ছে কান্ট্রি। টিএলডি দুই প্রকার, একটা হচ্ছে জেনারিক, একটা হলো কান্ট্রি। একটা হচ্ছে জেনারিক ডোমেন, আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। একটা হচ্ছে জেনারিক ডোমেন, আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। কয় প্রকার? দুই প্রকার। টিএলডি দুই প্রকার মানে টপ লেভেল ডোমেন। পরীক্ষাতে যদি আসে টিএলডির পূর্ণরূপ কি লিখবা? টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন। টিএলডি দুই প্রকার, একটা হচ্ছে জেনারিক, আর একটা হচ্ছে কান্ট্রি। জেনারিক, কান্ট্রি মনে থাকবে না? জেনারিক, কান্ট্রি, জেনারিক, কান্ট্রি, জেনারিক, কান্ট্রি। টিএলডি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জেনারিক, একটা হচ্ছে কান্ট্রি। যেমন স্যার কান্ট্রি কোনগুলো, জেনারিক কোনগুলো? কান্ট্রি বলতে কি অনেক ক্ষেত্রে লেখো না যে www.edu.bd, এই যে লাস্টে বিডি লিখছো না, বিতে বাংলাদেশ বুঝায়, এটা হলো কান্ট্রি। বিতে কি বুঝাইছে? বাংলাদেশ। তো কান্ট্রিগুলো আরো আছে, যদি তুমি শেষে বিডি লিখো তাহলে এটা বাংলাদেশের ওয়েবসাইট। যদি তুমি লেখো ইউকে, ধরলাম এটা ইউনাইটেড কিংডমের। তুমি যদি লেখো ইউএসএ, ধরলাম এটা আমেরিকার। ঠিক আছে? ধরলাম তুমি যদি আরো লেখো সিএন, ধরলাম এটা চায়নার। এরকম দেশের নাম যদি শেষে থাকে, তাহলে সেটার নাম হলো কান্ট্রি ডোমেন। ডোমেন দুই প্রকার মানে টিএলডি দুই প্রকার। টিএলডি দুই প্রকার। টপ লেভেল ডোমেন কয় প্রকার? দুই প্রকার। শেষে যে কথাটা থাকবে সেটার নাম, সেটা হলো একটা হলো জেনারিক, একটা হচ্ছে কান্ট্রি। একটা হলো জেনারিক, একটা হলো কান্ট্রি। আর জেনারিক যেগুলা, জেনারিকের মধ্যে আছে .com, কম আছে, কম মানে কমার্শিয়াল, কম মানে কমার্শিয়াল। থাকতে পারে ইডু, শেষে যদি ইডু থাকে মানে এডুকেশন নামক ওয়েবসাইট আর কি। কম মানে কমার্শিয়াল ওয়েবসাইট, যেখানে ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করা হয়। ঠিক আছে? ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করা হয়। আর যদি শেষে গভ থাকে, গভ মানে হচ্ছে গভর্নমেন্টের, এটা হলো সরকারি, এটা হলো বিভিন্ন সরকারি কাজ করা হয়। ওআরজি থাকতে পারে, ওআরজি মানে বিভিন্ন সংস্থার কাজ করা হয়। তাহলে এই জাতীয় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে জেনারিক। আর দেশের নাম শেষে যেটা থাকবে সেটার নাম হলো কান্ট্রি। দেশের নাম থাকলে কান্ট্রি, দেশের নাম থাকলে কান্ট্রি। তাহলে দেশের নাম যেখানে থাকবে সেটা কি? কান্ট্রি। আর দেশের নাম না থেকে অন্য যেগুলো থাকবে সেগুলো কি? জেনারিক। দেশের নাম বাদে বাকি যেগুলো সবগুলো জেনারিক। আর দেশের নামগুলো থাকলে, দেশের নামের সংক্ষিপ্ত রূপ থাকলে সেটা হচ্ছে কান্ট্রি। তাহলে বুঝলাম টিএলডি কয় প্রকার? দুই প্রকার। টিএলডি কয় প্রকার? দুই প্রকার। টিএলডি মিন্স টপ লেভেলের ডোমেন। টপ লেভেল ডোমেন একটা হচ্ছে জেনারিক, একটা হচ্ছে কান্ট্রি। ঠিক আছে? একটা হচ্ছে জেনারিক, একটা হচ্ছে কান্ট্রি। আইসিটি কোর্সে এখনো তোমরা চাইলে কেউ ভর্তি হতে পারো, কারণ আমাদের আইসিটির প্রত্যেকটা ক্লাস প্রায় এখন পর্যন্ত প্রায় আমাদের 40টা প্লাস ক্লাস হয়েছে। এবং আমাদের আরমান হোসেন প্রত্যেকটা ক্লাসের লেকচার নং 1, এভাবে লেকচার নং 2, লেকচার নং 3, লেকচার 4, প্রত্যেকটা ক্লাসকে সে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যদি কোনো স্টুডেন্ট শুধুমাত্র এখানে ভর্তি হয়ে ক্লাসগুলো 1টা 2টা 3 এইভাবে প্রত্যেকটা ক্লাস করে আর নোট করে, তার আইসিটিতে 99%, 99 বলবো না, শুধু 90+ পাস মানে মার্ক সে ক্যারি করতে পারবে খুব সহজে যদি কেউ করে। কারণ স্যার এমনভাবে পড়ায় যেন এমসিকিউগুলো যেন না লাগে, আর সবগুলো ক্লাসেই শেষ হয়ে যাবে আশা করি। তো তোমরা চাইলেই কেউ যদি মনে করো যে না স্যার আমাদের এই আইসিটি কোর্সটা দরকার আছে আমাদের, তাহলে সে করতে পারো, অসুবিধা নাই। এই ক্ষেত্রে আমি তোমাদের থেকে কিছুটা স্যাক্রিফাইস করেই নিব। আগে যদি যেটা ছিল ওইটার প্রয়োজনে আর্থিক সমস্যা থাকলে ওইটার অর্ধেক নিব, অসুবিধা নেই। তোমরা করো, এই কোর্সটা করে ফেলো। এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস ওখানে পাবা। ঠিক আছে? আইসিটির একদম সাজানো গোছানো। আচ্ছা যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। আচ্ছা
ও আচ্ছা, তাইলে এবার আমরা জানছো তো কম মানি, যেগুলো শেষে কম মানিটা কমার্শিয়াল ব্যবসায়িক ক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ডট ইডু মানি এডুকেশন শিক্ষা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ডট গভ মানে কি, গভ মানে কি বইয়ের মধ্যে এগুলো আছে, গভ মানে কি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো ব্যবহার করো। ওয়ার্জি মানে কি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আইএনটি, ইন্ট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, মানে আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে লেখা আছে ডট ইনফো, ইনফো মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে, ইনফরমেশন, ইনফো মেন হচ্ছে ইনফরমেশন, ইনফো মেন হচ্ছে কি মেন্স হচ্ছে ইনফরমেশন, বিভিন্ন তথ্যের ক্ষেত্রে ইনফো ব্যবহার করা হয়, ঠিক আছে। ইনফো কি বিভিন্ন তথ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেট বিভিন্ন নেটওয়ার্ক নিয়ে এই নেটটা কাজ করে। আর হচ্ছে MIL মিল মানে মিলিটারি আর কি, বিভিন্ন ধরনের মিলিটারি বা সামরিক বাহিনীর যে ওয়েবসাইটগুলো শেষে এরকম মিল কথাটা লেখা থাকে। ডট MIL মিল মানে হচ্ছে মিলিটারি আর কি, বুঝছো নি। আর ইনফো মানে হচ্ছে ইনফরমেশন, ডট নেট মানে হচ্ছে নেটওয়ার্ক, ডট কম মানে হচ্ছে কমার্শিয়াল, ডট এডুকেশন, ডট গভ গভর্নমেন্ট, ORG অর্গানাইজেশন, এন্ড ইন্টারন্যাশনাল, ঠিক আছে। ORG মিন্স হচ্ছে অর্গানাইজেশন। এবার আসি আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে ইউআরএল। ইউআরএল খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইউআরএল, হোয়াট ইজ ইউআরএল? ইউআরএল কি কেউ কি বলতে পারবা? ইউআরএল কি রে, কেউ কি বলতে পারবা? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোনো ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। ইউআরএল কি? কোনো ওয়েব পেজের অ্যাড্রেসকেই ইউআরএল বলে। কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের অ্যাড্রেসকেই ইউআরএল বলে। কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউআরএল বলে। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মুখস্থ হয়ে যাচ্ছে না? ইউআরএল কি? তোমার কলেজের স্যাররা এইভাবে না পড়ায়? স্যারে যেভাবে পড়ায়, হ্যাঁ আমি যেভাবে পড়াই ওইভাবে স্যাররা ক্লাসে আসে এইভাবে না পড়ায় যে ইউআরএল কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর 10 বার পড়ায় জ্ঞান। হ্যাঁ এইভাবে পড়ায় না আমার মতো করে, এইভাবে পড়ায়, এইভাবে বোর্ডের মধ্যে লেখে, প্রত্যেকটার সঙ্গে এইভাবে লেখে। আমি যেভাবে পড়াই লেখে, বুকে হলপ করে হাত দিয়ে বলো, সবাই কমেন্ট আশা করি। এভাবে লেখে না, এইভাবে পড়ায় না যে কোনো ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলে, কোনো ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলে। ইউআরএল কি? পরীক্ষাতে আসলে লিখবা, প্রথমে লিখবা ইউনিফর্ম রিসোর্স লোকেটরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউআরএল। কোনো ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলে। এইভাবে পড়ায় না নাকি? করি আসি বলে পড়লে পড়ো, না পড়লে নাই। সানজিদা কয় না স্যার, মারুফ বলছে জীবনও না। কিং অফ ফ্রেন্স বলছে স্যাররা কচু পড়ায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না স্যারদেরকে এগুলো বলবা না, গুনাহ হবে। কি হবে? গুনাহ। জীবনে যত গুনাহ যে তোমরা কামাইতেছো আল্লাহ বলে যে গুনাহ হবে, এটা বলিও না ওইটা বলিও না, গুনাহ হবে। স্যাররা গুনাহ করে না, আমরা পাপ করি না? হ্যাঁ, স্যারদের ক্ষেত্রে সব সমস্যা কেন? তোমাদেরকে অপমান করে ক্লাসের ভিতরে, তোমাদেরও তো মন আছে তাই না? কোনো টিচার যদি কোনো স্টুডেন্টদেরকে অপমান করে ক্লাসের ভিতরে সবার সামনে, এটা তো আসলে আমাদের হাদিসেও বলা আছে যে কোনো ছাত্রছাত্রী হোক যেই হোক কোনো মানুষকে সবার সামনে কি করা যাবে না? লজ্জা দেওয়া যাবে না। এটা যারা ইসলাম ধর্মের অনুসারী এটা তো অবশ্যই, তাই না? তো স্যাররা কী করে? কোনো পড়া না পারলে সবার সামনে লজ্জা দেয়, অপমান করে, করে না? এটাতে তো ওই ছাত্রছাত্রীরা মনে কষ্ট পায়, অধিক বেশি মনে কষ্ট পায়। বাট কি সবাই হাসে, অন্যরা সবাই কি হাসে। এটা তো অবশ্যই চরম অন্যায়, চরম লেভেলের অন্যায়, এটা অপরাধ, এটা ক্ষমার অযোগ্য। যেই টিচাররা এটা করবে এটা অবশ্যই অন্যায়। কোনো ছাত্রছাত্রীদেরকে সবার সম্মুখে কখনোই অপমান করা যাবে না।
এই জন্য ফলাফাইন যে আমাদেরকে মারে, টিচারদের গায়ে হাত তোলে, না তুলে উপায় কি? টিচারদের হাতের কামাই এগুলা স্যারদের হাতের কামাই। অন্যায় যে করতেছে, বিনা অপরাধে স্টুডেন্টের গায়ে হাত তোলার যে একটা টেন্ডেন্সি ছিল একটা সময়, সেগুলো তো মোটামুটি এখন হ্রাস হয়ে যাচ্ছে। আর মারবে না কেন? স্টুডেন্ট আমাকে যাওয়ার সময় সালাম দেয় না, আমি চিন্তা করি সালাম দেয় না বাচ্চি, মারে না, এটাই তো আমার ভাগ্য। কারণ এখন পরিস্থিতি ওই দিকে যাচ্ছে। এই জন্য কারিকুলাম কত ভালো থাকবে। হ্যাঁ, আমাদের তো টিচারদের অনেক দোষ। এর বদনাম ওর কাছে, ওর বদনাম এর কাছে, এর বদনাম ওর কাছে। বদনাম বলতে বলতে ছাত্রছাত্রীরা এখন বন্ধুর মতো হয়ে গেছে। এখন বলে, ও আচ্ছা, আমরা যেমন এই ছেলেটা ওই ছেলের কাছে বদনাম করি, এই মেয়েটা ওই মেয়েটার কাছে বদনাম করে, স্যারেরাও তো আমাদের কাছে এই ধরনের বদনাম করে, তার মানে আমরা তাদের মধ্যে কোনো সমস্যা নাই। এই জন্য বলে পুলিশ জনগণের যেমন বন্ধু, ওই টিচাররা ছাত্রদের বন্ধু। ঠিক আছে? তো এখন যাই হোক, কথা সেদিকে যাচ্ছি না। আমাদের অনেক দোষ আছে, এটা আমাদেরকে মানতে হবে যে আমরা সবসময় কখনোই পোলাপাইন পড়া না পারবে, অসুবিধা নেই বাবা, পারবা, এদের কি উৎসাহিত করতে হবে। মাত দেওয়া যাবে না, কোনো ধরনের অপমানজনক কোনো কথা বলা যাবে না, এদেরকে সবার সামনে ক্রিটিসাইজ করা যাবে না, এটা কখনোই করা যাবে না। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, একজনে বোর্ড চাইতেছে মাই আফুর। আচ্ছা, ইয়াসিন আরাফাত বলছে এটাই আমাদের বাংলাদেশ। আচ্ছা, একজন বলছে স্যাররা যদি পোলাপাইনের সম্মান করতে না পারে, মজার একটা কথা বলছে। হ্যাঁ, জানারা বলতেছে যে স্যার আমাদের একটু পড়াই বলে, তোমরা বাসায় গিয়ে পড়িও, আমরা সেই যে ওই রকমই। আচ্ছা যাক, এখন কথা সেটা না, কথা হচ্ছে আমরা তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নিজের সন্তানকে যেমন, তার চেয়েও বেশি অন্যের সন্তানের প্রতি আন্তরিকতা থাকতে হবে। এটা করতে হবে। এটা যদি না করে তাহলে কখনো তার সন্তানাদি মানুষ হবে না। যাই হোক, এখন কয়জন এটা বুঝে, এটা বাদ দাও। এই জন্য আসলে দেশের পরিস্থিতিও ওই দিকে যাচ্ছে এখন। যাই হোক, তোমরা জানছো তো ইউআরএল মানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আতাউর রহমান মামুন, আমার টিচাররা কখনো সবার সামনে আমাদের লজ্জা দেন না, কিছু বলার দরকার হলে পার্সোনালি অফিসে নিয়ে বলেন। ধন্যবাদ, ওনাদেরকে আমি সালাম, ওনাদেরকে আমি স্যালুট করি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা তারপরে আসতেছি মজার পড়া। রে সব চলে যাইতেছে। এখানে একটা মজার একটা পড়া আছে, এসটিটিপি নিয়ে মজার পড়া। এটি সব চলে যাইতেছে রে। কোনটারে কি বলবো এটা তো তোমাকে আগে জানতে হবে, কোনটাকে কি বলবো। যেমন এইটুকু পর্যন্ত, এটাকে বলবো আমরা হাইপার টেক্সট। কি বলবো? হাইপার টেক্সট ট্রান্সফার এটাকে আমরা বলবো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এই যে অংশটাকে, এটাকে আমরা বলবো সাবডোমেন। আর এই যে অংশটা, এটাকে বলবো আমরা ডোমেইন নেম। আর এই যে অংশটা, এটার নাম হচ্ছে টিএলডি। তাহলে কোনটাকে কি বলবো? তোমার জন্য এমসিকিউতে আসলে তুমি লিখতে পারবে, এইভাবে দিয়ে দিবে, বলবে এই অংশটাকে কি বলবো? টিএলডি। এই অংশটাকে কি বলবো? সাবডোমেন। এই অংশটাকে কি বলবো? ডোমেন নেম। এই অংশটাকে কি বলবো? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এসটিটিপি। এইচ মেন্স হচ্ছে হাইপার, টি মেন্স হচ্ছে টেক্সট, টিতে ট্রান্সফার, পিতে প্রোটোকল। তাহলে এই যে অংশটা, এটার নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই অংশটা হচ্ছে সাবডোমেন, এই অংশটা হচ্ছে ডোমেন নেম, এই অংশটার নাম হচ্ছে টিএলডি। এই অংশটার নাম কি? টিএলডি। ঝর্ণা সেন বলতেছে আমাদের টিচাররা তাড়াহুড়া করে পড়াই দেয়। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সাদিয়া প্রিন্টকে অসংখ্য ধন্যবাদ। একজনে মায়ের পক্ষে ভোট চাইতেছে, মাইয়াফা টাক মার্কায় ভোট চাই। আচ্ছা, তো এই জিনিসটা কি বুঝছো কি না? ইউআরএল এর এই বিষয়টা বুঝছো? এখন এমসিকিউতে আসে ইউআরএল এ কয়টা অংশ থাকে, পরীক্ষাতে আসে কয়টা অংশ থাকে, সেটাও বলতে পারবা? ইউআরএল এ এমসিকিউতে আসে যে ইউআরএল এ কয়টি অংশ থাকে। এখন বলবা স্যার ইউআরএল কই? ফুরাডার নাম হচ্ছে ইউআরএল।
সম্পূর্ণটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, এই পুরোটাই তো একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসকে বলবো ইউআরএল। এই অ্যাড্রেসটাই কি ইউআরএল। একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলে, তাই না? তো ইউআরএল এ কি কি থাকে আমি বাইর করে দিলাম, কোনটা কি হয়। এখন প্রশ্ন হলো ইউআরএল এ কয়টি অংশ থাকে? প্রশ্ন করো। এই তো সবাই এমসিকিউটা পারছে, 4টা অংশ। এসটিটিপি অংশ, ডাব্লিউডাব্লিউ অংশ, এই যে ডোমেন নেম এই অংশটা, আর এটা হচ্ছে টিএলটি। অর্থাৎ প্রথমটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের অংশ, সাবডোমেন, ডোমেন, টিএলটি। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের অংশ, সাবডোমেন, ডোমেন, টিএলটি। একটা ইউআরএল এ কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। এইটা এমসিকিউতে আসে, বারবার আসে। বিগত বছরের প্রিভিয়াস এমসিকিউগুলো দেখলে তোমরা আশা করি বুঝবা। ঠিক আছে, তো শুনো, আশা করি তোমরা পারবা, তোমরা অনেক ভালো স্টুডেন্ট ইনশাআল্লাহ। লাস্টের যে আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কি দেই বলতে পারবা নি কেউ? এটা পরীক্ষাতে আসে। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কি? কেউ কি বলতে পারবা সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কি কেউ কি বলতে পারবা? যে সমস্ত ওয়েব পেজের মাধ্যমে কোনো ধরনের তথ্য খোঁজা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। যেই সমস্ত ওয়েব পেজের মাধ্যমে বা যেই সকল ওয়েব পেজের মাধ্যমে বিভিন্ন তথ্য খোঁজা হয় বা বিভিন্ন তথ্য অনুসন্ধান করা হয় তাকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলা হয়। কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম কি কেউ বলতে পারবা? কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম কি কেউ বলতে পারবা? যেমন ইয়াহু, 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 গুগল। গুগলের মধ্যে যে গুগল সার্চ করো না, ওই লিঙ্ক বের হয়েছে, গুগল সার্চ করা শুরু করে দিয়ে দেয়, গুগল সার্চ করে। তাহলে ইয়াহু, গুগল, আর কি আর কি হতে পারে বলো তো? একটা হচ্ছে ইয়াহু সার্চ ইঞ্জিন, ইয়াহু, গুগল। এটা পরীক্ষাতে আসে নিচের কোনটি সার্চ ইঞ্জিন? এটা হচ্ছে ইয়াহু, গুগল। আর এটা হচ্ছে ask.com, ask.com, এটাও কিন্তু সার্চ ইঞ্জিন, ask.com। আর একটা আছে search.com, search.com। এগুলো হচ্ছে সবগুলো কি সার্চ ইঞ্জিন। পরীক্ষাতে অনেক ক্ষেত্রে আসে একটা বাংলা সার্চ ইঞ্জিনের নাম বলো তো। বাংলা একটা সার্চ ইঞ্জিন না, জিমেল না, জিমেল কোনো সার্চ ইঞ্জিন না। গুগল, ইয়াহু, আক্স, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন আমাকে কেউ একজনে বলো তো বাংলা একটা সার্চ ইঞ্জিন আছে পৃথিবীতে, এটার নাম কি? এই ক্রোম হচ্ছে ব্রাউজার। বাবারে, ব্রাউজার কি আর সার্চ ইঞ্জিন কি এগুলো বুঝে না। যেমন গুগল ব্রাউজারও আছে, গুগল সার্চ ইঞ্জিনও আছে। বাট ইয়াহু কোনো ব্রাউজার না, ইয়াহু সার্চ ইঞ্জিন। আক্স সার্চ ইঞ্জিন, সার্চ.কম সার্চ ইঞ্জিন। বাংলা একটা আছে যেটার নাম হলো পিপিলিকা, পিপিলিকা। বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। বিভিন্ন জবের পরীক্ষা দিতে যাইবা তখন এটা আটকাইব, যে বলবে বাংলা সার্চ ইঞ্জিনের নাম বলো, তুমি বলতে হবে পিপিলিকা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা অনেক এনজয় করলাম তোমাদের সাথে আজকের ক্লাসে। আমার অনেক ভালো লাগলো তোমাদের বিভিন্ন ধরনের কমেন্ট, এবং অনেকক্ষণ আমার সাথে রয়েছো। এই জন্য তোমরা কষ্ট করে যারা নতুন ক্লাসে, কষ্ট করে এই ফেজটা ফলো দিয়ে রাখবা, লাইক দিয়ে রাখবা, শেয়ার করে তোমার টাইমলাইনে রাখবা, যেন পরবর্তী ক্লাস খুব সহজে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে এইটুকু পর্যন্ত থাক। আমরা আগামী ক্লাসে লেকচার 3 নিয়ে হাজির হব, 4th অধ্যায়ের। এই ফেজেই হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই আমাদের সাথেই থাকবা, এবং এই ফেজে চোখ রাখবা যেন পোস্ট করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। সেই শুভকামনা করে আজকে এইখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।